শুভেন্দুকে আজকে রাত্রি কথা বলবো যে শুভেন্দু যখন ওখানে একটু বেশি নিরাপত্তার ব্যবস্থা করে। কিন্তু তবুও ছাপ্পা হতে পারে। আইয়াজিম মানে সব ঘুরে এসছি, এবার কিন্তু টিএমসি যাচ্ছে। হাতিঘোড়া গেল তল, মশা বলে কত জল। ছাড়ুন, মমতা দিয়ে এবার হারবে না। আর শুভেন্দুর জয়ের জন্য আমরা রেডি হয়ে আছি। শুভেন্দুকে বিজেপি কি পোস্ট দেবে আমি জানি না, তবে শুভেন্দু কিন্তু জননেতা হয়ে গেছেন। তাহলে মমতা দিয়ে কপালে দুঃখ আছে। সোনালি, সিএম নিউজ মিডিয়ায় তোমায় স্বাগত। ভবানীপুর মানে যেটাকে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয়, সেখানে শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন এবং দেখা যাচ্ছে যে 15 বছর শাসন করার পরও সে নিজের গড়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে গলিতে গলিতে বাড়িতে বাড়িতে ঢুকে প্রচার করতে হচ্ছে। এমনটা কেন? একদম নিজের জায়গা সেটা, উনি তো বারবার বলেন। দেখো, উনি একবার 2021-এ যখন অনেক এমএলএ মানে আমার মতো লাইক আমি টিকিট দেওয়া হলো না, উনি সেবার একটা অক্ষর লিখেছিলেন, বাংলা নিজের মেয়েকেই চায়। তখন উনি বাংলার মেয়ে ছিলেন, এখন উনি বাংলারই মেয়ে আছে। এবার লিখছেন ভবানীপুরে মমতা, আবার লিখেছেন কেউ একটা লিখেছে, অনেক স্তাবক আছে তো, তুমি সেই অপরাজিতা। উনি এবার অপরাজিতা থাকবেন না, ওনার হারটা নিশ্চিত হয়ে গেছে। ওনাকে দেখেছো একবার, মানে এই কয়েকদিন আগে, একদিন বা দুদিন আগে মঞ্চ থেকে বিজেপির ওপর একটা উনি এক্সকিউজ করলেন, যে মানে অ্যাকিউজ করলেন যে বিজেপি পারমিশন নিয়ে মিটিং করে না, আমার মিটিংয়ের সামনে মাইক বাজাচ্ছে। আসলে সেদিন মিটিংয়ে লোক হয়, সেই মিটিংয়েই সেই স্পটেই আমি মিটিং করেছি কয়েকদিন আগে। শুভেন্দু ফোবিয়া। আমাকে প্রেস জিজ্ঞেস করে, আমি তো নিজে ভবানীপুরে দাঁড়াতে চেয়েছিলাম, আমাকে প্রেস জিজ্ঞেস করে যে দিদি আপনিও ভবানীপুরে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু এখন তো শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে, আপনি শুভেন্দু অধিকারী প্রচারে যাচ্ছেন না। বললাম মমতাদি শুভেন্দু ফোবিয়ায় ভোগেন। মমতাদি যখন বললেন যে আমি 294টা কেন্দ্রে আমি প্রার্থী, তাহলে উনি তখন নন্দীগ্রামে হেরে গেলেন কেন? নন্দীগ্রামও তো 294টা কেন্দ্রের মধ্যেই পড়ে। আমি একটা স্লোগান শুনলাম সেদিন, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় নন্দীগ্রাম। আমি সদর সিটে শুভেন্দুকে বলছি, শুভেন্দু আমি একটা স্লোগান শিখেছি। শুভেন্দু বলছে আপনি তো স্লোগানের মাস্টার, তৈরি করেন। না না, আমি স্লোগান তৈরি করতে পারি না, কিন্তু আমি একটা স্লোগান শিখেছি, জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় নন্দীগ্রাম। শুভেন্দু বললো জয় ভবানীপুর বল। আমি ঠিক করলাম যে হাওয়াই চটি নয়, গানের সুর দেখিয়ে দিল ভবানীপুর। মমতা দিয়ে এবার হারবে না। আর শুভেন্দুর জয়ের জন্য আমরা রেডি হয়ে আছি। শুভেন্দুকে বিজেপি কি পোস্ট দেবে আমি জানি না, তবে শুভেন্দু কিন্তু জননেতা হয়ে গেছেন অলরেডি মানুষের কাছে। মমতাদির হারের জন্য আমরা অপেক্ষা করছি। আমার খারাপ লাগে যে দলটাকে একদিন আমরা মমতাদি দেবকে ছিলেন, কিন্তু আমরা হাজার যশোদা মিলে প্রতিষ্ঠা করেছিলেন, সেই দলটারই ধ্বংস দেখার জন্য। আপনি তো একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, আপনি ভবানীপুরটাকে অনেক বেশি ভালো করে চেনেন। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা চেনে, বলা যায় আপনিও ততটা চেনেন। কোন ওয়ার্ডগুলো থেকে শুভেন্দু বাবুর জন্য ভোট সবচেয়ে বেশি বেরিয়ে আসতে পারে বলে আপনার মনে হয়? 73 নম্বর, যেটা মমতাদির নিজের বাড়ি, যেখানে ওনার ভাইয়ের বউ কাজরি এখানকার কাউন্সিলর। সেখানকার মানুষরা ক্ষোভে ফুঁসছে। আর কোন কোন ওয়ার্ড এমন রয়েছে যেখান থেকে মানে ভোট করানোটাই দায়ের হয়ে যাবে সেখানে কমিশনের, মানে হয়তো মানুষ বেরোবেই না সেখানে ভোট দিতে? 77, যেটা একটা বিশেষ সম্প্রদায়ের জন্য সংরক্ষিত, মানে সংরক্ষিত কিনা জানি না, যেখান থেকে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তারাই ভোটে দাঁড়াতে পারেন, বা তারাই ভোটে দাঁড়াতে পারেন না, তারাই ভোটে দাঁড়ান। কিন্তু এই 77 ওয়ার্ড যেটা আপনি বলছেন, সেই ওয়ার্ডেও শুভেন্দু বাবু প্রচার করেছেন বিপুল সংখ্যক। হ্যাঁ, রেসপন্স খুব ভালো এসছে। তারপরেও কেন এমনটা মনে হচ্ছে যে সেখানে মানুষ ভয় পাবে? আমি সব ধর্মের মানুষকে নিয়ে 4বার আমি এমএলএ ছিলাম, একবার আমি ডেপুটি স্পিকার ছিলাম। আমি সব ধর্মের মানুষকে নিয়ে ভোটে লড়েছি।
আমি কোনো সম্প্রদায়কে আমি ছোট করছি না। কিন্তু এখান থেকে আমার হাজব্যান্ড তো এখানকার এক্স কাউন্সিলর, উনি দাঁড়িয়ে থাকেন পাশে, তখন কোনো হয়তো ডাক্তারবাবু দাঁড়িয়ে থাকেন বা দাঁড়িয়ে মানে থাকেন, হ্যাঁ। হিন্দু ছেলেরা গেলে তারা হেলমেট পরে না গেলেও তাদেরকে কেস দিয়ে দিচ্ছে পুলিশ। তখন ডাক্তারবাবু মানে আমাদের যে পাড়ার এখন যে ডাক্তার ডক্টর কল্লোল দত্ত, তিনি ওকে বললেন যে ওর ডাকনাম লালু। হ্যাঁ রে লালু, হিন্দু ছেলেরা হেলমেট পরে গেল কেন কেস দিয়ে দিচ্ছে? তখন ওর তো ডাক্তারবাবু তো পাড়ার ছেলে, বলে কল্লোদা তুমি গিয়ে জিজ্ঞেস করো। তখন ডক্টর দত্ত গিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা হিন্দু ছেলেরাও হেলমেট পরে যাচ্ছে তাদের কেস দিয়ে দিচ্ছেন, অথচ মুসলমান ছেলেরা হেলমেট পরে যাচ্ছেই না, ওদের কেস দিচ্ছেন। তখন বললেন ওদের কেস দিলে তো ওরা মমতা ব্যানার্জির জামাই, আমাদেরকেই ট্রান্সফার করিয়ে দেবেন বা আমাদেরকেই অন্য জায়গায় পোস্টিং করে দেবেন। বাবা খেপেছেন আপনি? তো সেক্ষেত্রে দেখতে গেলে মানে ভবানীপুর কেন্দ্র এতগুলো ওয়ার্ড রয়েছে, সেখানে ঝামেলার কোনো কি আশঙ্কা রয়েছে সেখানে আগামীকাল? দেখুন, ঝামেলা তো বিজেপি করবে না, ঝামেলা এবার তৃণমূল করবে। কারণ তৃণমূল বুঝতে পেরেছে তৃণমূলের যে আমাদের সময় সভাপতি, তিনি এখনও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আমি সদর স্ট্রিটের কথাই বলছি, সদর স্ট্রিটে গেছি যখন, তখন দেবাশিস জানা তৃণমূলের একজন কাউন্সিলর, তিনি এসছেন। বাসুদা অনুপম মানে আমি তার টাইটেলটা বলতে পারছি না, আমরা তাকে বাসুদা বলে জানি, তিনি এসছেন আমি গেছি বলে। আমি দেবাশিস জানাকে চিনতে পারিনি, আমি আপনি প্রবীর দা না? বলে দূর বোকা, আমি তো দেবাশিস জানা। তখন আমি ও, তখন আমি তুমিতে চলে এসছি, ও তুমি তো দেবাশিস দা, দেবাশিস জানা। বললে হ্যাঁ তুই আমাকে ভুলে গেলি? না না দাদা, আমার তো একটা স্ট্রোক হয়েছে, সেই জন্য আমি কিছু মনে করতে পারিনি। বললো বাসুদাও এসছি, বাসুদাকেও নিয়ে এসছি। আমি বাসুদাকে বললাম বাসুদা মনে আছে জনসংযোগ যাত্রার শেষে যখন সাধন পাণ্ডে অতীন ঘোষকে আগ্নেয়াস্ত্র দেখাচ্ছেন, তখন বালুদার বন্ধু ছিল বাসুদা, এখনো আছে। আর তখন দিদি বললেন বালু এগুলো কি হচ্ছে আমার সামনেই, তোমরা সব আগ্নেয়াস্ত্র দেখাচ্ছ। তখন বালুদা বললেন দিদি অতীন ঝামেলা ঠামেলা সব কম কর, দিদি চলো তোমাকে আমি বাসুর বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা তখন বাসুদাকে চিনি না, আর তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, আমরা তখন যুব কংগ্রেস হয়ে জনসংযোগ যাত্রা করছি। আমি, বালুদা, অলোকদা, মুকুলদা সব ছিল বাসুদার বাড়িতে। তখন তো বিকেল হয়ে এসছে, দিদিরও একটু পেটে টান ধরেছে, একটা কিছু স্ন্যাক্স খাওয়ার দরকার। বাসুদার বাড়িতে দিদিকে ফিশ ফ্রাই দিয়েছিল বাসুদা। আমি বাসুদাকে বললাম, বাসুদা বললাম তুই সেই মনে আছে তোর যে তুই আমি ফিশ ফ্রাই দিয়েছিলাম? হ্যাঁ বাসুদা, আমার স্মৃতিটা একটু প্রখর তো, মনে আছে। বলে তাহলে তুই দেবাশিস জানাকে চিনতে পারলি না? দেখো আমার তো একটা স্ট্রোক হয়েছে, আর এখন ওর বয়সও হয়েছে, কখনো কখনো একটু ভুল হতে পারে। কিন্তু তুমি যে ফিশ ফ্রাই খাইয়েছিলে আজকে থেকে 94 সালে, আজকে থেকে অনেক বছর আগে, সেটা আমার মনে আছে। একজন স্লোগান দিয়েছিল জনসংযোগ যাত্রায় যে গ্রাম বাংলার অন্তরে গ্রাম বাংলার প্রান্তরে মা বোনেদের অন্তরে একটি নাম, একটি নাম, একটি নাম, মমতা ব্যানার্জি। সেই স্লোগানটা আমি বলি। মানুষ তো বলছি তোর তো অসম্ভব মেমোরি। হ্যাঁ, আমার মেমোরি আছে, সেটা আমি যখন বাড়িতে বিদ্রোহী কবিতা পড়ি বা বিদ্রোহী কবিতা আবৃত্তি করি, সেটা আমার বাড়ির লোকেরা জানতে পারে। কিন্তু তুমি যে ফিশ ফ্রাই খাইয়েছিলে বাসুদা, সেই ফিশ ফ্রাইয়ের অপেক্ষায় কিন্তু আমরা রইলাম। তখন বাসুদা বললো আগে তো দিদিকে হাঁটতে দে, তবে তো আরেকবার ফিশ ফ্রাই হবে, আর আরো অনেক কিছু হবে। এইভাবেই চলছে। এটা ছিল বোধহয় 63 নম্বর ওয়ার্ড। সদর স্ট্রিটটা কত নম্বর ওয়ার্ড? 63, নিউ মার্কেটের পেছনটা। আমি গেছিলাম, প্রতিমা গেছিল, তারপরে সুমন গেছিল আমার সঙ্গে। তারপরে একজন বলছে দিদি জানেন তো আমি মমতাদিকে নিয়ে বাইকে করে এতে গেছি, কোথায় একটা গেছি। মমতাদি বাইকে চড়তেন মাঝে মাঝে। মমতাদি বাপ্পান বলে আমাদের একটা ছেলে আছে, তার বাইকে করেও গেছেন, তার গাড়িটাও মমতাদি ইউজ করতেন। হঠাৎ একদিন দিদির মনে হলো বাপ্পানের সোনার দোকান ছিল, বাপ্পান আমি তোর গাড়িতে চড়বো না। বাপ্পান বললো সে কি দিদি, আমি তো আরেকটা গাড়ি কিনেছি আপনার জন্য। বললো না আমি তোর গাড়িতে চড়বো না, তোর গাড়িতে চললে লোকেরা বলবে দিদি সোনাওয়ালার বা সোনার দোকানের যে মালিক তার গাড়িতে যাচ্ছে। বাপ্পানের গাড়িতে চড়া দিদি বন্ধ করে। ওই ছেলেটা আমাকে বলছে কি বেইমান বলুন তো সোনালিদি। আমি বললাম কাকে বেইমান বলছিস বাবা? বললো দিদিকে। দিদি 32 বছরের সঙ্গী সোনালী গুরুকে যদি ভুলে যেতে পারেন, এখান থেকে দিদি
বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে মিটিং করেন, মিছিল করেন। দিদি জানেন কিন্তু আমার এখানে বাড়ি, ঠিক কোনখানটায় বাড়ি দিদি হয়তো করতে পারবেন, কিন্তু আমার হাজবেন্ড এখানকার কাউন্সিল। দিদির তো একবার মনে হয় না সোনালির খবর নিই, দিদি কিন্তু সব জানেন। দিদির কাছে তো ইন্টেলিজেন্স, যে সোনালি আজকে হাসপাতালে ভর্তি হচ্ছে, কালকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। দিদি আমাকে ভালোবেসে মুটি বলে ডাকে। আবার বলেন যে মুটি, আমি তোকে মুটি বলি, তুই কিছু খারাপ ভাবিস না? না দিদি, আমি তো মোটাই, তুমি আমাকে মুটি বল, তাতে আমার খারাপ লাগবে। ওই দিদি তো একবারও মনে করেন যে তার সেই মুটি কেমন আছে। কোন ওয়ার্ডে মানে ছাপ্পা বা রিগিংটা বেশি হয় ভবানীপুরে বলে মনে হয় আপনার? 82 নম্বর ওয়ার্ডে ফিরাদ হাকিমের ওয়ার্ড, মেয়রের ওয়ার্ড। সেখানে তো একজন বিশেষ সম্প্রদায়ের মানুষই ভোট দেয়। আর 77 নম্বর ওয়ার্ডে এবার কিন্তু আমি শুভেন্দুকে আজকে রাত্রেই কথা বলবো যে শুভেন্দু যখন ওখানে একটু বেশি নিরাপত্তার ব্যবস্থা করে। না, যা নির্বাচন কমিশনের তরফ থেকে যা খবর আসছে যে 77 নম্বর ওয়ার্ডের কথা আপনি বলছেন, সেখানে প্রায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে 6000 জন। মানে যেখানে অন্যান্য ওয়ার্ডগুলোতে 1200-1300 করে থাকে, সেখানে 77 নম্বর ওয়ার্ড প্রায়োরিটি প্রায় 6000 জন সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হবে। কিন্তু তবুও ছাপ্পা হতে পারে। মানে আমি করবো, আমি তো ইংরাজি হয়তো ভালো বলতে পারি না, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। আমি এটা আমার অ্যাপ্রিহেনশন বলছে, বা আমি এটা ধারণা করছি। অন্যদিকে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কেন্দ্র, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেখানে যে বিধানসভাগুলি রয়েছে, সেখানে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে ভোটটা যদি তৃণমূলে না আসে তাহলে 4 তারিখের পর দেখে নেব কি করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে আমি যা খবর পেয়েছি, একজন উত্তরপ্রদেশ থেকে একজন এনকাউন্টার স্পেশালিস্টকে মানে ডেপুট করা হয়েছে। কি পাল চৌধুরী যেন তার নাম, অজয় পাল শর্মা। অজয় পাল শর্মা ছিল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমার সন্তানের মতো, তার কোনো শারীরিক ক্ষতিও এটা নিশ্চয়ই চাই। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে না পছন্দ করতে পারেন, আমি 32 বছর তার সঙ্গে কাটিয়েছি, তারও কোনো শারীরিক ক্ষতিও আমি এটা চাই। দুজনেই সুস্থ থাকুক, আমি আমার লড়াইটা তো রাজনীতি, তারা রাজনীতিতে যেন পর্যুদস্ত হন, এটাই আমার কামনা। এই যে এনকাউন্টার স্পেশালিস্টের কথা আপনি বললেন, তার বিরুদ্ধে মামলাও করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। সেই মামলা হাইকোর্ট হস্তক্ষেপই করেনি, কোনো রকম খারিজ করে দিয়েছে। দেখুন, আমি তো লয়ের মানে নয়, মানুষ নয়। ল ইজ নাথিং বাট এ কমন সেন্স। আমি তো লয়ের মানুষ নয়, তো যাই হোক, খারিজ হয়েছে তখন তৃণমূল ভয় পাচ্ছে, তার মানে। এই যে জাহাঙ্গীর খান, যে তৃণমূলের একজন বিশেষ সদস্য, সে বলছে যে আমাকে যতই ঘরবন্দি করার চেষ্টা করা হোক না কেন, আমি ঘরে বসে ফোনে ফোনে কাজ করে দেবো। মানে এই কথাটার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, ছাড়ুন। ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী কত ভোট পেয়ে জিততে পারে বলে আপনার মনে হয়? মিনিমাম 25,000 ভোটে জিতবে, মিনিমাম 25,000 ভোটে জিতবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেখানে একদম কর্মীদের সংখ্যা বেঁধে দিয়েছে, 60,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতেই হবে সেই কেন্দ্র থেকে। স্বপ্ন দেখছে অভিষেকের স্বপ্নই থাক। অভিষেক বয়সে তো আমার থেকে ছোট, আমার সন্তানের মতো। স্বপ্নই থাক, ওর সন্তান স্ত্রী সবাইকে নিয়ে ও ভালো থাকুক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেতাটা এবার ফানুস হয়ে যাবে। অন্যদিকে একটা শেষ প্রশ্ন করো, আগামীকাল 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রাজ্যে। প্রথম দফার ভোট তো আমরা দেখলাম বেশ শান্তিপূর্ণভাবে হলো, এরকম ভোট আমরা আগে কখনো দেখিনি। দ্বিতীয় দফার ভোট কমিশন কতটা শান্তিপূর্ণভাবে করাতে পারবে বলে আপনার মনে হয়? দেখো, আমি এই কদিন তো বাড়ি ভবানীপুর, মানে শুভেন্দু অধিকারীর এলাকা নন্দীগ্রামেও গেছিলাম, সব ঘুরে এসছি। এবার কিন্তু টিএমসি যাচ্ছে মানে আমি গতকালই তো বোধহয় সদর স্ট্রিটে আমার পদযাত্রা ছিল, সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ, মানে মমতাদির বাড়ির সামনে মিত্র ইনস্টিটিউশন যেখানে মমতাদি ভোট দেন আর কি, সেখানে হাজার হাজার মানুষ ভিড় করেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনারা ভিড় করেছেন শুভেন্দুকে দেখার জন্য? বলছে না দিদি, শুভেন্দুকে দেখার জন্য অবশ্যই, কিন্তু প্রধানমন্ত্রী আসবেন। তারপর আমি বললাম, প্রধানমন্ত্রী আসার কোনো খবর আমার কাছে নেই। সবাই একটু হতোদ্দাম হয়ে গেল, কারণ যেদিন অমিত শাহজি মমতাদির বাড়ির সামনে থেকে মিছিল করেছিলেন বা রোড শো করেছিলেন, যাই বলো না,
তাতে মমতাদির বাড়ির সামনে থেকে অমিত শাহজিকে জুতো দেখানো হয়েছে বা ইট পাটকেল ছোড়া হয়েছে। তাতে এসপিজি প্রধানমন্ত্রীর বেলায় তো এসপিজি আরো কঠোর। অমিত শাহজিকে আমি ছোট করছি, অমিত শাহজি গৃহমন্ত্রী ভারতবর্ষে, হোম মিনিস্টার, তার হাতেই মেন পুলিশ। কিন্তু প্রধানমন্ত্রীর বেলায় যদি জুতো দেখানো হয় আর ইট পাটকেল ছোড়া হয়, তাহলে তো এসপিজি গুলি চালাতে বাধ্য হবে। আর মমতাদি সেই নাজায়জ ফয়দাটা নিয়ে নেবেন। তারপর দেখলাম শুভেন্দু আসলেন। শুভেন্দু আমাকে আগের দিনই নিজের গলার উত্তরীয়টা পরিয়ে দিয়েছে। সেটা নেওয়ার জন্য তো আমার হাজবেন্ড তো এখানকার এক্স কাউন্সিলর, তিনি বেরিয়েছিলেন ওই উত্তরীয়টা গলায় দিয়ে। বললেন, দাদা এই উত্তরীয়টা তো সাধারণ উত্তরীয়ের মতো নয়। তখন আমার হাজবেন্ড বললেন, এই উত্তরীয়টা শুভেন্দু অধিকারী গতকাল সোনালীকে উপহার দিয়েছে। বলছে, আর সবাই বলছে আমাকে দাও আমাকে দাও, ও ন্যাচারালি দেয়নি। তখন আমি বললাম, শুভেন্দু, আমি শুভেন্দুর থেকে একটু হলেও সিনিয়র, আমি শুভেন্দুকে তুমি সম্বোধনে কথা বলি। আমি বললাম, তুমি কিন্তু জিতবে। তখন শুভেন্দু আমাকে বললো, জেতাবেন তো আপনি। কালকে আমি যখন শুভেন্দু যাচ্ছেন আমাদের সামনে দিয়ে, আমার আনন্দে আমি হাততালি দিচ্ছি আর সব বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমার মেয়ে আগে সাউথ পয়েন্টে পড়তো। পার্থ চ্যাটার্জির ওই ঘটনার পরে আমি তো 4 বারের এমএলএ আর 1 বারের ডেপুটি স্পিকার ছিলাম। বাচ্চারা ওকে বলতে শুরু করলো, ওর ভালো নাম ঐশানী, যে ঐশানী তোর মা তো 4 বারের এমএলএ আর 1 বারের ডেপুটি স্পিকার, আর তোর বাবা 2 বারের কাউন্সিলর। বাচ্চারা তো অত কিছু বোঝে না, তোদের বাড়িতেও তাহলে অত টাকা আছে। হঠাৎ সাউথ পয়েন্ট থেকে একজন ম্যাম বা স্যার আমাদের ফোন করলেন। আমি দেখছি তোমার দাদা ফাম্বেল করছে। কি হলো, তুমি আমার দাও তো। আমি বললাম, কি হলো ম্যাম আপনি, আমি জানিও না কে ফোন করেছেন, মানে পুরুষ না মহিলা। কি হলো ম্যাম আপনি কি বলছেন? বলে, আজকে একটু ঐশানীকে নজরে রাখবেন। তখন আমি বললাম, কেন ঐশানী কোনো দুষ্টুমি করেছে? ঐশানী তো দুষ্টুমি করার মেয়ে না। বলে, সেটা আপনিও জানেন আর আমরাও জানি। ঐশানী বাড়িতে আসতে পারলো না, হাউ হাউ করে কাঁদছে। তখন বলছে, পাপা আমাদের কি, ও বাবাকে পাপা বলে, পাপা আমাদের কি অনেক টাকা? তখন ওর বাবা বললো, টাকা থাকলে তো, টাকা না থাকলে কি আমি তোকে সাউথ পয়েন্টে পড়াতে পারি মা? ওদের স্কুলের বন্ধুরা ওকে বলেছে, তোদের তো অনেক টাকা। মানে বাচ্চাদের মধ্যে এমন এফেক্ট হয়েছে। তারপরে আমরা ওকে স্কুল চেঞ্জ করে দিলাম। সেখানেই একটা বাচ্চা ওকে বলেছে যে, শোন ঐশানী, আগে জানতাম ভূতেরা সাদা কাপড় পরে আর ভূতেরা রাম নাম শুনলে পালায়। আমার মেয়ে দেখছি খুব হাসছি। আমি তখন বলছি, আমি আর আমার মেয়ে একসঙ্গে শুই, মেয়েটা একটু বড় হয়েছে, 16 বছরের প্লাস। আমি, বাবা তুই হাসছিস কেন? বলে, মা আমার বন্ধুরা বলে ভূতেরা সাদা কাপড় পরে আর ভূতেরা রাম নাম শুনলে পালায়। তো আমাদের বাংলায় মানে ও বলতে পারছে না তো, মমতাদি তো সাদা কাপড় পরে আর মমতাদির তো রাম নামে যত অ্যালার্জি। কিন্তু দেখলাম কালকে হাজার হাজার মানুষ শুভেন্দুর সামনে শুধু জয় শ্রীরাম করছে। আমাকে একজন বলল, আপনি তো মমতাদির সঙ্গে থাকতেন। আমি বললাম, হ্যাঁ থাকতাম। আজকে হঠাৎ শুভেন্দুর পুজোলেন? আজকে না, আমি কাথিও গেছিলাম। শুভেন্দুর বাবা শিশির অধিকারী আমাদের সঙ্গে এমএলএ ছিলেন। তিনি অনেক সিনিয়র লিডার। তিনি আমাদের, আমি তো একা চলাফেরা করতে পারি না, এখন আমাকে সঙ্গে একজন অ্যাটেন্ডেন্টকে নিয়ে যেত। আমার মেয়েও গেছে। শিশিরবাবু আমাকে ভালো দুটো হোটেলে, রয়্যাল অরবিট আর বিকে প্যালেস বলে দুটো হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তো আমি সেদিনও বুঝেছি যে শুভেন্দুর জেতার পালস কিন্তু ভালো। আমি কালকে যা, গত পরশুদিন যা হয়েছে, কি বলে ভোট হয়েছে, 23 তারিখে যা ভোট হয়েছে, কি বলে নিশ্চিদ্র নিরাপত্তা বা সব রকম, টিএন সেশনকেও এবার জ্ঞানেশ কুমারজি ছাড়িয়ে গেছে। আমি টিএন সেশনের যখন নির্বাচন কমিশনার ছিলেন, সে সময় 96-তে বেহালা পূর্বে জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলাম। 60 ঘন্টা ব্যালটে কাউন্টিং হতো, 60 ঘন্টা কাউন্টিং হয়েছে।
এবার দেখলাম জ্ঞানেশ কুমারজি বড় বড় বেলুন লাগিয়েছে যে নির্ভয়ে ভোট দিন আর বাধাহীনভাবে ভোট দিন। আর তাতে কিন্তু বেলুনের ওপর কিন্তু অটোমেটিক রিভলভিং ক্যামেরা আছে, সেটা রোল করছে। আর কতগুলো গাড়ি রেডি রেখেছেন ইলেকশন কমিশনের পক্ষ থেকে, যার মধ্যে কিন্তু সবসময় রিভলভিং ক্যামেরা ঘুরছে। সব মানে গলিতেই আছে, সব রাস্তার মুখে আছে। তো আমি তো লক্ষ্য করিনি এটা। আমি যাচ্ছি, তখন আমার সঙ্গে আমার সহকর্মী সুমন বলল, দেখো দিদি, ওই দেখো বেলুনগুলো দেখো, ওই দেখো ইলেকশন কমিশনের গাড়ি দেখো। আমি দেখলাম এইরকম নিরাপত্তা কিন্তু টিএন সেশনকে আমি ছোট করছি না, টিএন সেশনও যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বা যথেষ্ট নিরাপত্তা দিয়ে ভোট করেছিল, কিন্তু এ যেন টিএন সেশনকেও ছাড়িয়ে যাচ্ছে। কালকে তো আমার বাড়ির দুজন কি তিনজন সদস্যই কালকে বিজেপির হয়ে এজেন্ট বসবে, তাই তো? দিদি কালকে আসবেন? আজকে আসার কথা, আজকে আসবে। কালকে তো ভোরবেলা থেকেই ভোট স্টার্ট। মানুষ অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম মিত্র ইনস্টিটিউশনের পেছনে, সেটা মমতাদির গড়, ৭৩ নম্বর ওয়ার্ড, তার ভাইয়ের বউ ওখানকার কাউন্সিলর। আমি একটা মেয়ে, নাম বলছি না, সে আমাকে বললো, জানেন তো দিদি, আমি এই বাড়িটা থাকি। আচ্ছা, তো এটা বাড়িটা কে কিনেছে? তো মমতাদির ভাইদের কথা বললেন, ওরা নিয়েছে। নিতেই পারে, মমতাদির বাড়িটা তো এখন আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট নেই, হরিশ ব্যানার্জি হয়ে গেছে। সবাই শুনে শুনে খুব হাসছে। তাহলে এখানে জানেন তো, যে আমাদের কাউন্সিলর, সে আসেন মাঝে মাঝে পুজোর সময়। মাঝে মাঝে কেন, তোমার দাদাও তো এক্স কাউন্সিলর, তোমার দাদাকে তো এখনো রোজ সকাল এখনো পায়ে একটু অসুবিধা আছে বলে ভোরবেলা 4টের সময় বেরোতে পারে না। ও মাঝে মাঝে কিন্তু 6টা সাড়ে 6টা বেরিয়ে পড়ে। বলে না, উনি আসেন পুজোর সময়, ফিতে কেটে উপরে উঠে যান। আর তারপরে ওনার স্বামী আসেন। ওনার স্বামী যখন শোনেন যে ওর ফিতে কাটা হয়ে গেছে, তখন উনি আর ঢোকেন না। তারপরে ওই বাড়ির মানে ফ্ল্যাটের লোকেদের কথা হচ্ছে যে স্বামী স্ত্রী তো একই বাড়ির অংশ বা একই বাড়ির অঙ্গ, বউ ফিতে কাটলে ঠিক আছে। আমি বললাম, তোমরা ওর সঙ্গে কথা বলো না? মানে বলি তো। আমি যেই স্বামীকে জিজ্ঞেস করি, কেমন আছেন দাদা, স্বামী মাথাটা ঝাঁকিয়ে চলে যায়। আমরা অবাক হই, তুমি কি আগের থেকেই বিজেপি করতে? কারণ তৃণমূলের বিজেপির উপর একটা রাগ আছে। বললো, না, আমি তো আগে সিপিএম করতাম। ও আচ্ছা। আমি আর ওকে ঘাটাই। ও তখন বলছে যে প্রধানমন্ত্রী কখন আসবে, প্রধানমন্ত্রী কখন আসবে। আমি ওকে কাছে ডেকে নিয়ে বললাম যে প্রধানমন্ত্রীকে এসপিজি পারমিশন দেয়নি, কারণ প্রধানমন্ত্রী আসলে তো ওই জুতো ছুড়লে বা ইট পাটকেল ছুড়লে, জুতো দেখালে বা ইট পাটকেল ছুড়লে প্রধানমন্ত্রী আসলে এসপিজি গুলি চালাতে বাধ্য হয়। আর মমতা দি তার নাজায়জ ফায়দা তুলে নেবে। সবাই, হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আসার জন্য অপেক্ষা করছে। তো শুভেন্দু যখন আমার সামনে দিয়ে পাস করলো, ও শুভেন্দুকে দেখার জন্য ছটফট করছে, প্রধানমন্ত্রীকে দেখার জন্য ছটফট করছে। তখন আমার আনন্দে আমি হাততালি দিচ্ছি। তখন শুভেন্দু পাস করে গেল। শুভেন্দু সেই অত ভিড়টাকে, মানে ক্রাউডটাকেই শুভেন্দু ক্যাচ করে নিল। মমতাদির গড়ে যদি প্রধানমন্ত্রীকে দেখার জন্য এত ভিড় হয়, তাহলে মমতাদির কপালে দুঃখ আছে। অসংখ্য ধন্যবাদ।